আচ্ছা, আমরা শুরু করি। আমরা অ্যাকচুয়ালি আজকে পড়বো হচ্ছে পোলারাইজেশন অফ লাইট, আলোর সমাবর্তন। ঠিক আছে, তো এই জিনিসটা আজকে আমরা পড়বো। তো আমরা গতদিন একটু বলছিলাম এই জিনিসটা কি, যে আমরা জানি লাইট হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো সেখানে দুই ধরনের ফিল্ড থাকে, একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, এবং সেগুলা অসিলেট করে, ডিফারেন্ট ডিরেকশনে অসিলেট করে। তো আহ, আমরা নর্মালি তিনটা অ্যাক্সিস জানি, এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস। তো আমরা যদি ধরে নেই যে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড প্রপাগেট করতেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার ম্যাগনেটিক ফিল্ড প্রপাগেট করতেছে, তাহলে আরেকটা যে অ্যাক্সিস থাকবে সেই অ্যাক্সিস বরাবর আমার হচ্ছে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা মুভ করতে থাকবে বা ফরওয়ার্ড হবে। আচ্ছা, বের করে দিচ্ছে জুন থেকে। আচ্ছা, জুম থেকে বের করে দিলে তো আসলে কিছু করার নাই, জি স্যার। জুমের প্রবলেম হয় মাঝে মাঝে। আচ্ছা, তো ডেটা চেঞ্জ করতে হবে ওর। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে ব্যাপার। তো আহ, এখন আমাদের পোলারাইজেশন জিনিসটা হচ্ছে কেমন কি, এটা হচ্ছে এক ধরনের প্রসেস, যে প্রসেসে এই যে এই লাইটটা যে বিভিন্ন মানে নর্মালি আমরা অর্ডিনারি লাইট গুলা কি হয় বিভিন্ন ডিরেকশনে প্রপাগেট করে, তাই না? অর্ডিনারি লাইট হচ্ছে বিভিন্ন ডিরেকশনে প্রপাগেট করে। তো এই প্রপাগেশনটাকে আমরা যদি যে কোনো একটা তলে বা যে কোনো একটা প্লেনে যদি করতে পারি, সীমাবদ্ধ করতে পারি, তাহলে এই ধরনের ঘটনাটাকে বলা হয় পোলারাইজেশন অফ লাইট। যে এখানে আমরা দেখতে পাচ্ছি লাইট হচ্ছে বিভিন্ন ডিরেকশনে প্রপাগেট করতেছে। আমি একটা পোলারাইজিং ফিল্টার দিছি, এবং পোলারাইজিং ফিল্টার দেওয়ার ফলে লাইটের প্রপাগেশন যে কোনো এক তল বরাবর বা একটা প্লেন বরাবর সীমাবদ্ধ হয়ে গেছে। তো এই যে এই লাইটে কনভার্ট হইলো, এটা হচ্ছে আনপোলারাইজ লাইট, আর এটা হচ্ছে পোলারাইজ লাইট। তো এটাকেই বলে হচ্ছে পোলারাইজেশন অফ লাইট। তো এই পোলারাইজেশন অফ লাইট পড়ার আগে আমাদের কিছু কিছু টার্ম পড়তে হবে, যেমন আনপোলারাইজ লাইট কি বা পোলারাইজ লাইট কি। আনপোলারাইজ লাইটটা কি, যে অর্ডিনারি লাইট মানে নর্মাল আমরা যে স্যার লাইটটা ইউজ করি। পোলারাইজেশনটা আর একবার বললে ভালো হতো। আচ্ছা, আমি বলতেছি, সমস্যা নেই। আমরা এই যে নর্মালি আনপোলারাইজ লাইট বলতে আমরা কি বুঝি, নর্মালি আমরা যে অর্ডিনারি লাইট যেটা ইউজ করি, যে লাইটটা হচ্ছে সব দিকে প্রপাগেট করে, মানে অল ডিরেকশনে প্রপাগেট করে, তো এই ধরনের লাইটকে আমরা বলি আনপোলারাইজ লাইট বা অর্ডিনারি লাইট। তো এইরকম একটা আনপোলারাইজড লাইট বা একটা অর্ডিনারি লাইটকে যদি আমি একটা পোলারাইজিং ফিল্টারের মধ্য দিয়ে পাস করি, একটা আনপোলারাইজড লাইট যেটা আমাদের নর্মাল যে কোনো লাইট থেকে তৈরি হয়, যেমন এই যেটা আমাদের একটা ফিলামেন্ট বাল্ব, সেই ফিলামেন্ট বাল্ব থেকে যে লাইটটা তৈরি হচ্ছে সেইটাকে আমরা বলতেছি এটা একটা আনপোলারাইজড লাইট বা অর্ডিনারি লাইট। সেটার প্রপাগেশন আমার সব দিক বরাবর, সেটা প্রপাগেশন। এখন আমি যদি এখন মাঝখানে একটা পোলারাইজিং ফিল্টার রাখি, যে পোলারাইজিং ফিল্টারকে কি করতে পারে, লাইটকে পোলারাইজ করতে পারে, তাহলে কি হবে, এই লাইটের বিভিন্ন দিকের ডিরেকশনটা যে কোনো এক দিক বরাবর হয়ে যাবে। যেমন এইখানে ডিরেকশন ছিল চতুর্দিকে, 360 ডিগ্রি ছিল ডিরেকশন, সেই ডিরেকশনটা যে এখন কি হইলো, এক দিক বরাবর হয়েছে, উপর নিচ বরাবর এই ডিরেকশনটা কনফাইন্ড হয়ে গেছে। তো এই ওয়াই অ্যাক্সিস বরাবর বলা যায় স্যার। হ্যাঁ আমরা সেটাকে, হ্যাঁ এটাকে যদি তুমি ওয়াই অ্যাক্সিস বলো, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর সেটাকে কনফাইন্ড হয়ে গেছে। তাহলে এই যে এই ধরনের যে ফেনোমেনা, এই ফেনোমেনাটাকে আমরা বলি হচ্ছে পোলারাইজেশন অফ লাইট। এবং এই পাশে আমরা যে লাইটটা পাইলাম, সেই লাইটটাকে আমরা বলি পোলারাইজ লাইট বা প্লেন পোলারাইজ লাইট। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার আনপোলারাইজ লাইট, এটা হচ্ছে আমার পোলারাইজ লাইট। পোলারাইজেশনের ফলে আমি যে লাইটটা পাই সেটা আমার পোলারাইজ লাইট, আর পোলারাইজেশনের আগে যে লাইটটা থাকে সেটা হচ্ছে অর্ডিনারি লাইট বা আনপোলারাইজ লাইট। এবং অর্ডিনারি লাইটকে যদি আমরা একটা পোলারাইজিং ফিল্টারের মধ্যে দিয়ে পাস করাই, তখন ওই লাইটের যে লাইটটা হচ্ছে একটা নির্দিষ্ট প্লেনে কনফাইন্ড হয়ে যায়, একটা নির্দিষ্ট প্লেনে সীমাবদ্ধ হয়ে যায়। তো সেটাকে আমরা বলি পোলারাইজ লাইট। আচ্ছা,
এরপর আছে একটি কি প্লেন অফ ভাইব্রেশন। প্লেন অফ ভাইব্রেশনটা কি? প্লেন অফ ভাইব্রেশন হচ্ছে যে প্লেন বরাবর কোন একটা লাইট ওয়েভের পার্টিকেল গুলো ভাইব্রেট করে সেটাকে বলা হয় প্লেন অফ ভাইব্রেশন। এখন আমরা এই যে এখানে একটা ছবি আছে, সেই ছবিটা একটু দেখি আমরা। এই তো এখানে একটা অর্ডিনারি লাইট ছিল, যে লাইটের ডিরেকশন হচ্ছে 360 ডিগ্রি ডিরেকশন। সেটাকে যদি আমরা একটা টোরমালিন ক্রিস্টালের মধ্য দিয়ে পাস করি, যেটা হচ্ছে একটা টোরমালিন ক্রিস্টাল হচ্ছে এক ধরনের পোলারাইজিং ফিল্টার। তো একটা অর্ডিনারি লাইটকে একটা টুরমালিন ক্রিস্টাল নামক একটা পোলারাইজিং ফিল্টারের মধ্য দিয়ে যদি আমরা পাস করি, তাহলে সেটা কি হয়, যে কোনো একদিক বরাবর লাইটটা হচ্ছে কনফাইন্ড হয়ে যায়, লাইটটা একদিক বরাবর ও ভাইব্রেট করা শুরু করে। তো এই যে লাইটটা যে দিকে ভাইব্রেট করতেছে, মানে আমি এখানে দেখতেছি উপর নিচ বরাবর ভাইব্রেট করতেছে, বা তোমরা যদি বলো এটা ওয়াই অ্যাক্সিস বরাবর ভাইব্রেট করতেছে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যে তলটা থাকবে সেই তলটা হচ্ছে আমার প্লেন অফ ভাইব্রেশন। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার যে তলটা থাকবে, যে প্লেনটা থাকবে, সেই প্লেনটাই হচ্ছে আমার প্লেন অফ ভাইব্রেশন। তার মানে একটা পোলারাইজিং লাইটের যে পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেল গুলা যে তলে যে প্লেনে ভাইব্রেট করে সেটা হচ্ছে আমার প্লেন অফ ভাইব্রেশন। আচ্ছা, আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন। কি প্লেন অফ পোলারাইজেশন কি? যে এই যে প্লেন অফ ভাইব্রেশন যে তলে আছে, সেই তলের সাথে লম্বভাবে যদি আমি আরেকটা তল কল্পনা করি, প্লেন অফ ভাইব্রেশন এ বি সি ডি, এই যে এ বি সি ডি, এটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন। এটার সাথে লম্ব বরাবর যদি আমি আরেকটা তল কনসিডার করি, এটা আমাকে একটু আমাদেরকে অবশ্যই একটু কল্পনা করতে হবে, কারণ যেহেতু এটা একটা 2D সারফেস, এখানে 3D জিনিস কল্পনা করে নিতে হবে। এই এ বি সি ডির সাথে লম্বভাবে আমি যদি আরেকটা তল কল্পনা করি, তাহলে সেটা হবে আমার প্লেন অফ পোলারাইজেশন। তাহলে আমরা একটু চিন্তা করি, এ বি সি ডি এর সাথে লম্বভাবে আরেকটা তল আছে কি, সেটা হচ্ছে ইএফ জিএইচ, এই তলটা হচ্ছে আর লম্বভাবে আছে, তো সেটাকে আমরা বলি প্লেন অফ পোলারাইজেশন। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন, আরেকটা হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন। কারো কনফিউশন আছে? স্যার এটা তরঙ্গ কোন দিকে যায় স্যার? মানে তরঙ্গ তো তোমার মানে নর্মাল স্যার যেভাবে যে কোনো একটা ওয়েভ প্রপাগেট করে, এখানেও সেভাবে ওয়েভটা প্রপাগেট করবে, কিন্তু কাহিনী যেটা হবে সেটা হচ্ছে যে আগে যেরকম হচ্ছে যে সব দিকে প্রপাগেট করতো, ওই যে আমার অর্ডিনারি লাইটটা, এটার জি প্রপাগেশন স্যার। ছিল সব দিকে। এখন এটার প্রপাগেশন হবে শুধুমাত্র একটা তলে, অন্য কোনো তলে এটার প্রপাগেট করবে না। ঠিক আছে, এখন এর তুমি কি কোনো তলটা ভিডিও আছে নাকি স্যার ওইটাতে? এখন তলটা তুমি কোন কোথায় তুমি করলা সীমাবদ্ধ করা, সেটা ডিপেন্ড করবে। যেমন এখানে তোমাকে মনে হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস বরাবর করছো, তুমি এটা না করে অন্য তলেও করতে পারো। আচ্ছা, এই রিলেটেড কোনো ভিডিও? To determine whether the light is polarized or not, we use two Polaroids. The first Polaroid polarizes the unpolarized light and is called the polarizer. The second Polaroid is called the analyzer, as it is used to determine whether the light is polarized or not. Let us now place the analyzer in such a way that its transmission axis is parallel to the transmission axis of the polarizer. We get এটা হচ্ছে এক ধরনের পোলারাইজিং ফিল্টার। ঠিক আছে, তো এখানে যখন লাইটটা প্রপাগেট হয়ে আসতেছে, নর্মাল লাইট, সেই লাইটের যে বিভিন্ন ডিরেকশন ছিল, সেই ডিরেকশন একটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, একটা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? জি স্যার।
পোলারাইজিং এর ব্যাপারটা হচ্ছে এইরকমই, যে এ পাশে আমার দুইটাই মানে বিভিন্ন ডিরেকশনের লাইট ছিল, সেই বিভিন্ন ডিরেকশনের লাইট যে কোনো একটা তলে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট একটা অ্যাক্সিসে প্রপাগেট করতেছে, অন্য কোনো অ্যাক্সিসে এটা প্রপাগেট করতে পারবে না। যেটা আছে সেটা আমার এই দিক থেকে হয়ে গেছে, ক্যান্সেল আউট হয়ে গেছে। কিন্তু তার মানে এই না যে এই পাশে যে লাইট আছে সেইখানে আবার অনেকে এরকম বলে যে পোলারাইজ লাইটে, যেহেতু নর্মাল লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, পোলারাইজ লাইটও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই, সেখানেও ইলেকট্রিক ফিল্ড আছে, সেখানেও ম্যাগনেটিক ফিল্ড আছে। এমন না যে ইলেকট্রিক ফিল্ড ডিফারেন্সটা কোন জায়গায়? ইলেকট্রিক ফিল্ডটা বাতিল হয়ে গেছে, ম্যাগনেটিক ফিল্ডটা শুধু আছে, এরকম না। ওখানেও ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুইটা ফিল্ডই থাকবে, কিন্তু প্রোপাগেশনটা বিভিন্ন দিকে হবে না, প্রোপাগেশনটা হবে এক দিক বরাবর। তোমাকে আমরা তো একটা ব্যাপার বলি তোমাকে, ধরো তোমার একটা রুমের মধ্যে একটা লাইট জ্বালাইছো বা একটা মোমবাতি জ্বালাইছো, সেই মোমবাতি কি করবে? পুরা রুমে আলোকিত করবে, তাই না? এখন ওই রুম থেকে, ধরো ওই রুমে অনেক বেশি আলো, ওই রুম থেকে তুমি হচ্ছে একটা ছিদ্র না করে তুমি একটা কেমন করলা, এইরকম একটা রুম আছে, সেই রুমের মধ্যে তুমি লাইট জ্বালাইছো, ঠিক আছে, এখান থেকে লাইট জ্বালাইছো, সেখান থেকে অনেক আলো বেরোচ্ছে। এখন পাশের আরেকটা রুমে তুমি যদি এমন করো যে খুব সূক্ষ্ম করে একটা একটা কি বলে, একটা এটাকে ছিদ্র বলা যাবে না, এটা চিট তৈরি করো, ঠিক আছে, সূক্ষ্ম করে একটা চিট তৈরি করো, তখন ওই রুম থেকে যে লাইট গুলা আসবে সেই লাইট গুলা কেমন হবে? ঠিক আছে, ধরো এরকম একটা রুম, সেই রুমের মধ্যে লাইট জ্বলতেছে, তো এইরকম একটা দেয়ালের মধ্যে তুমি যদি এরকম সোজাভাবে, স্যার ওরকমই লম্বা লম্বি আলো দেখা যাবে স্যার। এরকম সোজাসুজি ভাবে একটা চিট তৈরি করো, তখন যে লাইট গুলো আসবে সেই লাইট গুলা কি ওরকম চারদিক ছড়ায় আসবে? না স্যার, তখন সূক্ষ্মভাবে মানে ওরকম লম্বা লম্বি ভাবে আসবে। লম্বালম্বি ভাবে একটা আলো আসবে না? সেইটাই হচ্ছে সেই মানে পোলারাইজেশনের কনসেপ্টটা হচ্ছে ওই রকমই, যে যখন তোমার এইখানে তুমি একটা পোলারাইজিং ফিল্টার রাখবা, ওই পোলারাইজিং ফিল্টার হয়ে যে লাইট গুলা এই পাশে আসবে, সেই লাইট গুলা এরকম একটা, যে তলে তুমি তাকে করছো, কনফাইন করছো বা সীমাবদ্ধ করছো, সেই তল বরাবরই সে শুধুমাত্র অসিলেট করবে, অন্য কোনো তল বরাবর সেই লাইটটা প্রোপাগেট করবে না, বা অন্য কোনো তল বরাবর সেই লাইটটা পাস হবে না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে পোলারাইজেশন অফ লাইটের কনসেপ্ট আসলে। আর যে তল বরাবর লাইটটা প্রোপাগেট করতেছে সেইটাকে আমরা বলি প্লেন অফ ভাইব্রেশন, আর প্লেন অফ ভাইব্রেশনের সাথে লম্বভাবে যে তলটা আছে সেটাকে বলা হয় প্লেন অফ পোলারাইজেশন। তো এই টাইপের পোলারাইজেশন আসলে তিন ধরনের হতে পারে, একটাকে বলা হয় সার্কুলার পোলারাইজেশন, তারপরে একটা হচ্ছে লিনিয়ার পোলারাইজেশন, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পোলারাইজেশন। এরকম তিন ধরনের পোলারাইজেশন হতে পারে, লিনিয়ার পোলারাইজেশন, সার্কুলার পোলারাইজেশন, ইলেকট্রিক্যাল পোলারাইজেশন। নরমালি আমরা লিনিয়ার পোলারাইজেশন গুলাই হচ্ছে আমরা পড়বো, সার্কুলার আর ইলেকট্রিক্যাল পোলারাইজেশন গুলা আমাদের এই পর্যায়ে আসলে পড়তে হবে না। তো পোলারাইজেশন করার প্রসেস গুলা কি হইতে পারে? পোলারাইজেশন, একটা আনপোলারাইজ লাইটকে পোলারাইজ করার বিভিন্ন পদ্ধতি আছে, এর মধ্যে 5টা পদ্ধতি আমরা তোমাকে বলবো। সেটা হচ্ছে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, স্ক্যাটারিং, সিলেক্টিভ অ্যাবজর্পশন বা ডাইকোরিজম, আর একটা হচ্ছে ডাবল রিফ্র্যাকশন। এই 5টা ওয়েতে লাইটকে পোলারাইজ করা যাইতে পারে।
রিফ্লেকশন, রিফ্রাকশন, স্ক্যাটারিং, সিলেক্টিভ অ্যাবজর্পশন, আর একটা হচ্ছে ডাবল রিফ্রাকশন। এই 5টা ওয়েতে একটা আনপোলারাইজ লাইটকে পোলারাইজ লাইটে কনভার্ট করা যায়। তো এর মধ্যে আমরা ডাবল রিফ্রাকশনটা পড়বো আর রিফ্লেকশন বা রিফ্রাকশন এই দুইটা প্রসেস সম্পর্কে একটু পড়বো। তো এই নিয়ে একটা বিখ্যাত সূত্র আছে, সেটা হচ্ছে ব্রুস্টারস ল। ঠিক আছে, সেই ব্রুস্টারস লতে হচ্ছে আসলে ব্রুস্টারস ল এর একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট আমাদের পড়তে হবে। তো সেই ল পড়ার আগে আমি নরমালি একটা জিনিস পড়ে আসি আমরা, যে ধরো আমরা জানি যে যদি এরকম থাকে যে একটা মিডিয়াম, উপরেরটা হচ্ছে আমার লাইট মিডিয়াম আর নিচেরটা হচ্ছে আমার ডেন্সার মিডিয়াম। তো এরকম যদি হয় তাহলে এখান থেকে যদি আমি একটা নর্মাল লাইট ফেলি তাহলে কি হবে? নর্মাল একটা আনপোলারাইজ লাইট, যে আনপোলারাইজ লাইটের ডিরেকশন হচ্ছে বিভিন্ন দিক বরাবর হবে। ঠিক আছে, এরকম একটা আনপোলারাইজ লাইট আমি ফেলি যদি এই দিক থেকে, তাহলে কি হবে? এই লাইটটা এখানে এসে পড়বে। তো এখানে যে কোণে পড়বে সেই কোণকে আমরা কি বলি? আপতন কোণ, মানে আপতন কোণ আই। এখন এই লাইটটা কি হবে? এই লাইটটা নরমালি কোন একটা সারফেসের মধ্যে, নরমালি যে কোনো একটা সারফেসের মধ্যে যখন লাইট পড়ে, যে কোনো লাইট পড়ে, তখন দুই ধরনের ঘটনা হয়, রিফ্লেকশন হয় আর রিফ্রাকশন হয়। তো এই সারফেসেও যখন একটা লাইট পড়বে তখন লাইটটা রিফ্লেকশনও হবে, রিফ্রাকশনও হবে। তো লাইটটা যদি রিফ্লেক্ট হয়, আমরা বলছি যে এইখানে হচ্ছে একটা পোলারাইজিং ফিল্টার আছে, এখানে একটা পোলারাইজিং ফিল্টার আছে, যে ফিল্টারের মধ্যে লাইট পড়ে লাইট পোলারাইজড হয়ে রিফ্লেক্ট হচ্ছে। ঠিক আছে, তো রিফ্লেক্ট হচ্ছে, তো আনপোলারাইজড লাইট এই পোলারাইজিং ফিল্টারের মধ্যে পড়ে রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে। তো আমরা জানি যে রিফ্লেকশন কোণ আর আপতন কোণ আর প্রতিফলন কোণ এই দুইটা হচ্ছে সমান, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এই দুটো হয় সমান। তাহলে আই এখানে যে কোণে প্রতিফলিত হবে সেটাও হচ্ছে আই, তাহলে দুইটা আই হইল। আর কিছু লাইট কি হবে? প্রতিসরিত হবে বা রিফ্র্যাক্টেড হবে, প্রতিসরিত হবে। তো প্রতিসরিত যখন হয়, তো আমরা জানি যে এটা যদি লাইট মিডিয়াম হয়, এটা যদি ডেন্সার মিডিয়াম হয়, তাহলে অ্যাঙ্গেল কি কমবে না বাড়বে? বাড়বে স্যার। কমবে স্যার। কমবে। কমবে। যদি লাইট হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে স্যার কমবে। তাহলে হচ্ছে আপতন কোণ এর চাইতে প্রতিসরণ কোণ এটা হচ্ছে কমে যায়, কারণ যেহেতু ঘনত্ব বেশি সেইখানে ডেনসিটি, মানে ডেনসিটি বেশি হলে কি প্রেসার বেশি থাকবে, প্রেসার বেশি হলে এটা কমে যাবে, বেগে যায় এটা। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হবে, সেটা হবে আর। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ। আচ্ছা, তো এইখানে হচ্ছে প্লেন পোলারাইজড লাইট আর এটা হচ্ছে পার্শিয়ালি পোলারাইজড রিফ্রাক্টেড লাইট। তাহলে আমি দুইটা লাইট পাবো, একটা হচ্ছে রিফ্লেক্ট এই বরাবর, এই পিসি বরাবর হচ্ছে রিফ্লেক্টেড হয়েছে, আর পিবি বরাবর হচ্ছে রিফ্রাক্টেড হচ্ছে, প্রতিফলিত হয়েছে আর প্রতিসরিত হয়েছে। আচ্ছা, তো বলা হয়েছে এইরকম, বা বিজ্ঞানী ব্রুস্টার উনি হচ্ছে এই এক্সপেরিমেন্ট করে উনি যে জিনিসটা পাইছেন সেটা হচ্ছে এই রকম, যে ম্যাক্সিমাম পোলারাইজেশন হবে তখনই, ম্যাক্সিমাম পোলারাইজেশন অফ রিফ্লেক্টেড রে occurs when it is right angle to the refracted ray। বলছে মানে এই আপতন কোণকে মানে এমন একটা অ্যাঙ্গেলে ফেলতে হবে যে অ্যাঙ্গেলে পড়লে ম্যাক্সিমাম পোলারাইজেশন হবে, এবং ম্যাক্সিমাম পোলারাইজেশন হইলে কি হয়? এই যে রিফ্লেক্টেড রে আর রিফ্র্যাক্টেড রে, মানে প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি, এই দুইটা 90 ডিগ্রিতে হবে। যদি প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি এই দুইটা জিনিস 90 ডিগ্রিতে হয়, তাহলে ওই সময় হচ্ছে কি হয়? ম্যাক্সিমাম পোলারাইজেশন হয়। আর ম্যাক্সিমাম পোলারাইজেশন হইলে এই পাশে যে অ্যাঙ্গেল তৈরি হয়, মানে যে অ্যাঙ্গেলের কারণে ম্যাক্সিমাম পোলারাইজেশন হয়, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ব্রুস্টারস অ্যাঙ্গেল।
ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো এটাকে আমরা একটু দেখার চেষ্টা করি যে এইখানে জিনিসটা আসলে কেমন। আচ্ছা, যদি ম্যাক্সিমাম পোলারাইজেশন হয়, ঠিক আছে, ধরে নিলাম যে ম্যাক্সিমাম পোলারাইজেশন হয়েছে, তো সেক্ষেত্রে কি হবে? এই প্রতিফলিত আর প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আচ্ছা, তাইলে আই প্লাস আর এই দুইটা কোণের কত হবে? 180 মাইনাস 90 স্যার। 180 মাইনাস 90, যেহেতু স্বাভাবিকভাবে তোমরা জানো যে জি স্যার এইটুকু হচ্ছে এইটুকু হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি এক সরল কোণ। তাহলে মাঝখানে এইটুকু যদি 90 ডিগ্রি হয়, তাহলে আই প্লাস আর সমান সমান হবে কি? 90 ডিগ্রি। আচ্ছা, সো সেখান থেকে আমরা আর সমান সমান কি লিখতে পারি? আর সমান 45 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস আই, তাই তো? আচ্ছা, যেখানে আই হচ্ছে আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ, আর আর হচ্ছে আমার রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল বা প্রতিসরিত কোণ বা প্রতিসরণ কোণ। ওকে, গেল। এখানে কারো কোনো সমস্যা নাই। এখন আমরা স্নেলের একটা সূত্র জানো না তোমরা? স্নেলের সূত্র, সেটা আমরা জি স্যার। 9 এ পড়ছিলাম। স্নেলের সূত্রটা কি ছিল? যে আপতন কোণের আই আর প্রতিসরণ কোণের, আপতন কোণের আই বলতেছি আমি, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন, এই দুইটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, যে ধ্রুব সংখ্যাটাকে আমরা বলি প্রতিসরাঙ্ক, তাই বলি না? প্রতিসরণের দুইটা ছিল, দুইটা শর্ত ছিল বা দুইটা সূত্র ছিল। এর মধ্যে সেকেন্ড সূত্রটা ছিল হচ্ছে স্নেলের সূত্র। সেখানে বলা হচ্ছিল যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন, এই দুইটাকে যদি আমরা অনুপাত বের করি, সেই অনুপাত হচ্ছে সবসময় একটা ধ্রুব সংখ্যা হবে, এবং সেই ধ্রুব সংখ্যাটা হবে কি? যে মাধ্যমে আমি এই কাজটা করতেছি সেই মাধ্যমে প্রতিসরাঙ্কের সমান, তাই না? তাই যদি হয়, তাহলে এখানে আপতন কোণ হচ্ছে আই, তাহলে সাইন আই বাই সাইন আর সমান সমান কি হবে? মিউ। বা এখানে তোমরা মিউ টু মাইনাস মিউ ওয়ানও বলতে পারো। যে মিউ টুটা কি? মিউ টুটা হচ্ছে আমার অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য রিফ্লেক্টিং সারফেস, মিউ ওয়ান হচ্ছে সারাউন্ডিং মিডিয়ামের সারফেস, একই কথা। এই দুটাকে শুধুমাত্র মিউ বলতে পারো। আচ্ছা, তো সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সমান সমান হচ্ছে মিউ। আচ্ছা, যদি তাই হয়, তাহলে মিউ সমান সমান কি আসলো? সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। আচ্ছা, এখানে আমরা আর সমান সমান কত জানি? আর সমান সমান জানি 90 ডিগ্রি মাইনাস আই, তাই না? জি স্যার তাহলে সাইন আই সাইন 90 ডিগ্রি মাইনাস আই। এখন বলো সাইন 90 মাইনাস আই এটা সমান সমান কি হবে? এই যে চারটা কোঅর্ডিনেট ছিল না এরকম আমাদের? cos i স্যার, cos i। হ্যাঁ, cos i হবে। কিভাবে cos i? বলো তো ইমতিয়াজ। 90 ডিগ্রি স্যার এটা চেঞ্জ হয়েছে 1 into চেঞ্জ হয়েছে 1 into স্যার 90 ডিগ্রি। বিজোড় সংখ্যা আছে স্যার, চেঞ্জ হয়েছে। আচ্ছা, প্লাস হলো কেন, মাইনাস কেন হলো না? স্যার এটা কোয়ান্টিটি পড়ছে, কিসে পড়ছে? ফার্স্ট কোয়ান্টিটি। হ্যাঁ, ফার্স্ট কোঅর্ডিনেটে পড়ছে। দেখো এখানে কি হবে, 90 ডিগ্রি মাইনাস আই, তার মানে এখান 90 ডিগ্রি থেকে কিছু একটা বিয়োগ, তার মানে অবশ্যই এখানে পড়ছে। তো এখানে কি সব পজিটিভ, ঠিক আছে, সো পজিটিভ হবে। তারপরে এখন আমরা কি জানি যে এটা সাইনটা কজ হবে কিনা সেটা ডিপেন্ড করে কিসের উপর? যে সাইন যদি এমন হয় যে 90 ডিগ্রির জোড় গুণিতক হয়,
তাহলে পরিবর্তন হয় না। আর 90 ডিগ্রির যদি বিজোড় গুণিতক হয় তখন সেক্ষেত্রে কি হয়? পরিবর্তন হয়। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি আছে, সেটা জোড় গুণিতক না বিজোড় গুণিতক? বিজোড় গুণিতক। বিজোড় গুণিতক, তাই না? 1 ইন্টু 90 ডিগ্রি, তাই না? 1 ইন্টু 90 ডিগ্রি মানে 1 কি বিজোড় না? সো বিজোড় গুণিতক। এখানে যদি 2 হইতো, দ্যাট মিন্স 180 হইতো, তাইলে আর পরিবর্তন হইতো না। আবার 270 হইলে তখন পরিবর্তন হবে, আবার 360 হলে পরিবর্তন হবে না। আচ্ছা, সো এটা কি হয়ে যাবে? কজ হয়ে যাবে। তাহলে সাইন i ডিভাইডেড বাই কজ i। তাহলে সাইন i সমান সমান কজ i, এটা মানে কি? সাইন i ডিভাইডেড বাই কজ i মানে কি? সাইন বাই কজ tan i স্যার। tan i, ঠিক আছে? সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান সমান কি? tan থিটা। সো সাইন i ডিভাইডেড বাই কজ i সমান সমান অবশ্যই কি হবে? tan হবে। সো tan i হবে। সো আলটিমেটলি আমরা কি পাচ্ছি? মিউ সমান সমান tan i। এটাই আমরা আসলে খুঁজতেছিলাম, ঠিক আছে? তো এইটা আমরা ফাইনালি পাই যে মিউ সমান সমান tan i, ঠিক আছে? তো মিউ সমান সমান যদি tan i পাই, তার মানে আমরা বলতে পারি যে পোলারাইজিং অ্যাঙ্গেল এটা ডিপেন্ড করবে কার উপর? এই যে এখানে আইটা ডিপেন্ড করবে কার উপর? এই পাশে যে সারফেস আছে সেই সারফেসের উপর ডিপেন্ড করবে, মানে রিফ্লেক্টিং সারফেস যেটা আছে সেই মিউ এর উপর ডিপেন্ড করবে। তো বিজ্ঞানী ব্রুস্টার আসলে এই কথাটাই বলছে। বিজ্ঞানী ব্রুস্টার উনি কি বলছে যে 1918 সালে তিনি এই লটা প্রপোজ করেন। উনি বলেন যে ট্যানজেন্ট অফ দি অ্যাঙ্গেল at which polarization is obtained, মানে যে কোণে পোলারাইজেশন হয় সেই কোণের ট্যানজেন্টটা কি হবে? ট্যানজেন্ট মানে রিফ্লেকশনের মাধ্যমে যে কোণে পোলারাইজেশন হয়, মানে the tangent of the angle at which the polarization is obtained by reflection, মানে প্রতিফলনের মাধ্যমে যে পোলারাইজেশন হয় যে কোণে, সেই কোণের ট্যানজেন্টটা ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম। সেটা হচ্ছে যে মিডিয়ামে লাইটটা রিফ্লেক্ট হচ্ছে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সমান। তাহলে মিউ সমান সমান tan থিটা পি, ঠিক আছে? মিউ সমান সমান tan থিটা পি, মানে যে কোণে আমার লাইটটা পোলারাইজেশন হচ্ছে রিফ্লেকশনের মাধ্যমে সেই কোণের ট্যানজেন্ট মানে tan থিটা পি সমান সমান কি হবে? আমার যে মিডিয়ামে লাইটের রিফ্রাকশন হচ্ছে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সমান। তাহলে মিউ ইজ ইকুয়াল টু tan থিটা পি। এটাই হচ্ছে ব্রুস্টার্স ল। আর সেই লটাই আমরা এই যে একটু আগে প্রুফ করলাম যে কিভাবে এই লটাকে প্রুফ করতে হয়। আচ্ছা, হ্যাঁ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিউ ইজ ইকুয়াল টু tan i। তো এখানে i যেটা আছে সেই আইটাকে আমরা বলি আসলে থিটা পি, মানে আই তো একটা অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেলকে আমরা নরমালি থিটা বলি। থিটা, আর যেহেতু এই অ্যাঙ্গেলে পোলারাইজেশন হয় এবং ম্যাক্সিমাম পোলারাইজেশন হয়, এই জন্য এটাকে বলা হয় থিটা পি। সো মিউ ইজ ইকুয়াল টু tan থিটা পি।
সো আমরা দেখতে পাচ্ছি যে পোলারাইজিং অ্যাঙ্গেল যেটা এটা ডিপেন্ড করতেছে কার উপর, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর, যে আমার যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, আচ্ছা। সো এই যে অ্যাঙ্গেলে পোলারাইজেশন হচ্ছে বা পোলারাইজিং অ্যাঙ্গেল, সেটাকে ব্রুস্টার অ্যাঙ্গেলও বলা হয়, সেটাকে থিটা পি বা ইভেন থিটা বি দ্বারাও প্রকাশ করা হয়। এবং এই অ্যাঙ্গেলে, ব্রুস্টার্স অ্যাঙ্গেলে বা পোলারাইজিং অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম পরিমাণ পোলারাইজেশন হয়। কিন্তু এই অ্যাঙ্গেল বাদে অন্য কোনো যদি অ্যাঙ্গেলে লাইটটা পড়ে তখনও পোলারাইজড হবে, কিন্তু সেটা হবে পার্শিয়ালি পোলারাইজড, মানে ম্যাক্সিমাম পরিমাণ পোলারাইজড তখন আর হবে না, তখন পার্শিয়ালি পোলারাইজড হবে। মানে লাইট রিফ্লেক্টেড ফ্রম আদার অ্যাঙ্গেল দেন দ্য ব্রুস্টার অ্যাঙ্গেল ইজ পার্শিয়ালি পোলারাইজড। থিটা পি ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেলে লাইট যদি পড়ে সেক্ষেত্রেও লাইটের পোলারাইজেশন হবে, কিন্তু সেটা পার্শিয়ালি হবে বা পার্শিয়ালি হবে, দ্যাট মিন্স ফুল পোলারাইজেশন তখন হবে না, পার্শিয়াল টাইপের পোলারাইজেশন হবে। বুঝতে পারছো? হ্যাঁ, ক্লিয়ার এটা? স্যার পার্শিয়াল পোলারাইজেশনের ফর্মুলাটা কিরকম হতে পারে স্যার? পার্শিয়াল পোলারাইজেশনের ফর্মুলা তো এটা ম্যাথমেটিক্যালি বের করা যাবে, ঠিক আছে, কিন্তু ওটা আসলে আমাদের লাগবে না? কোনো ইসের মধ্যে নাই আপাতত। ওকে স্যার। কিভাবে বের করা যাইতে পারে স্যার? আচ্ছা, তখন দেখতে হবে যে তোমার পোলারাইজেশনটা কি পরিমাণ হচ্ছে। ঠিক আছে, তুমি যখন একটা লাইটকে পোলারাইজ করবা তখন তো দেখলেই মানে ওই লাইটের পোলারাইজেশনটা দেখলেই বোঝা যাবে যে সেখানে পোলারাইজেশন কত পরিমাণ হচ্ছে। তো সেটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে ম্যাথমেটিক্স করতে হবে, অন্য কোনো ম্যাথমেটিক্স এই 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 ফর্মুলাতে হবে না বা এইভাবে হবে না, সেটাকে অন্যভাবে করতে হবে। ওকে, তো এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মেলাস ল। পোলারাইজেশন নিয়ে আরেকটা ল আছে, সেটাকে আমরা বলি মেলাস ল। এবং এটা একটু ম্যাথমেটিক্যালি দেখতে হবে যে এটা আমরা কিভাবে এই জিনিসটা কিভাবে হয়, মেলাস লটা কিভাবে হয়। তো বিজ্ঞানী মেলাস উনি আসলে যে জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করছেন সেটা হচ্ছে এরকম যে আমরা একটা লাইটকে নর্মালি কি করি, একটা পোলারাইজারের মধ্যে দিয়ে দেই বা পোলারাইজিং একটা ফিল্টারের মধ্যে দিয়ে দেই, তখন লাইটটা কি হয়, পোলারাইজড হচ্ছে। ওকে, ভালো। তো যে লাইটটা পোলারাইজড হচ্ছে সেই লাইটের ইন্টেন্সিটি কি আমরা কমাইতে পারবো নাকি কমানো বা বাড়ানো যাবে কিনা, ঠিক আছে, সেটা নিয়ে আসলে বিজ্ঞানী মেলাস কাজ করছেন এবং সেটাই উনি সেটা কি আমরা আসলে মেলাস লটা বলি। সেটা কেমন, যে একটা নর্মাল লাইট বা অর্ডিনারি লাইট, সেটাকে আমরা একটা পোলারাইজিং ফিল্টার মধ্য দিয়ে পাস করলাম, তখন লাইটটা কি হবে, লাইটটা হচ্ছে পোলারাইজড হবে। ভালো কথা। এরপরে ওই লাইটটাকে আমরা চাইলে কি করতে পারি, সেই লাইটের ইন্টেন্সিটিটাকে, ওইটা ইন্টেন্সিটি তখন কি হবে, একটা জিনিস একটু খেয়াল করো, যে এখানে লাইটের যে ইন্টেন্সিটি থাকবে সেই ইন্টেন্সিটিটা যখন এই পোলারাইজারের মধ্য দিয়ে যাবে, এখানে যে লাইটটা আসবে সেই দুইটার ইন্টেন্সিটি কি থাকবে, সেম থাকবে। এখন এর পাশে একটা অ্যানালাইজার দিয়ে আমি চাইলে এই ইন্টেন্সিটিটাকে কি করতে পারবো, কমাইতে পারবো, ঠিক আছে, এই ইন্টেন্সিটিটাকে কমাইতেও পারবো বাড়াইতেও পারবো। সো সেইটাই হচ্ছে আমার কাজ, বাড়ানো যাবে না, কমানো যাবে, ঠিক আছে। আচ্ছা, তো সেই কাজটাই বিজ্ঞানী মেলাস করছেন। তো উনি আসলে যে কাজটা করছেন সেটা হচ্ছে কেমন, যে একটা কমপ্লিটলি প্লেন পোলারাইজ লাইটটাকে, মানে একটা লাইট হচ্ছে অর্ডিনারি লাইট দিয়েছেন একটা পোলারাইজারের মধ্যে, দেওয়ার পরে সেটা হচ্ছে পোলারাইজড হয়েছে এবং সেটার ইন্টেন্সিটি আর আগের অর্ডিনারি লাইটের ইন্টেন্সিটি সমান। তো এর সামনে উনি একটা অ্যানালাইজার রাখছে, তো অ্যানালাইজার রাখার পরে এই পাশে হচ্ছে কি হয়েছে, ওই লাইটের ইন্টেন্সিটি একটা পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তনটা উনি আসলে খেয়াল করছে যে কি করলে পরিবর্তন কেমন হয়।
তো উনি ফাইনালি যে জিনিসটা দেখতে পাইছেন সেটা হচ্ছে এরকম, যে এই পাশের যে লাইট আছে সেই লাইটের ইন্টেন্সিটি বাই দ্য অ্যানালাইজার, মানে এই পাশের লাইটের যে ইন্টেন্সিটি সেটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য কোসাইন অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্রান্সমিশন অ্যাক্সিস অফ দ্য অ্যানালাইজার অ্যান্ড দ্য পোলারাইজার। এই যে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার পোলারাইজারের ট্রান্সমিশন অ্যাক্সিস হচ্ছে এটা, আর এই পাশে অ্যানালাইজার, সেটা ট্রান্সমিশন অ্যাক্সিস হচ্ছে যে এখানে যেটা আছে সেটা এই কোণে আছে। তো এই পোলারাইজার আর অ্যানালাইজারের যে ট্রান্সমিশন অ্যাক্সিস, সেই ট্রান্সমিশন অ্যাক্সিস যে কোণে আছে, যেমন এখানে থিটা কোণে ট্রান্সমিশন অ্যাক্সিসটা আছে, তাই না? আচ্ছা, সেই থিটা কোণের যে কোসাইন, থিটা কোণে কোসাইনের স্কয়ার, এটা হচ্ছে আমার ইন্টেন্সিটির সমানুপাতিক। মানে এইখানে যে ইন্টেন্সিটিটা আসবে সেটাকে যদি আমরা E1 ধরি, আর এই পাশে ইন্টেন্সিটিটাকে যদি আমরা E ধরি, এখানে এখানে এই দুইটাকে যদি E ধরি আর এটাকে যদি E1 ধরি, তাহলে E1 is proportional to cosine স্কয়ার, মানে cos থিটা স্কয়ার, মানে ট্রান্সমিশন অ্যাক্সিস অফ পোলারাইজার আর অ্যানালাইজারের যে ট্রান্সমিশন অ্যাক্সিস আছে, সেই দুইটা অ্যাক্সিস যে কোণে আছে সেই কোণের যে কোসাইন এবং কোসাইনের স্কয়ার, সেটা হচ্ছে আমার এই ইন্টেন্সিটির সমানুপাতিক। সো E1 is proportional to cos থিটা, cos স্কয়ার থিটা। ঠিক আছে, তো প্রপোর্শনাল চিহ্নটা যদি আমি উঠিয়ে দেই, তাহলে E1 সমান সমান E cos স্কয়ার থিটা, যেখানে E হচ্ছে কি, E হচ্ছে আমার এই যে এখানকার আর ইন্টেন্সিটি বা এখানকার ইন্টেন্সিটি, আর E1 হচ্ছে আমার এই ঠিক এখানকার ইন্টেন্সিটি। ঠিক আছে, তার মানে এটা ডিপেন্ড করতেছে শুধুমাত্র কার উপর, থিটার উপর। থিটার মান যদি বেশি হয়, মানে থিটার মান আমরা কি জানি, cos 0 ডিগ্রির মান কত? 1 স্যার। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে 1 যদি এই অ্যাঙ্গেলটা আমার 0 ডিগ্রি হয়, তাহলে এই থিটার মান হয়ে যাবে, স্যার এই যে কোয়াদের সাথে যে এটা আছে স্যার, এটা কি স্যার ইন্টেন্সিটি ধ্রুবক? এটা ইন্টেন্সিটি ধ্রুবক না, এটা হচ্ছে তোমার আগের তুমি যে লাইটটা ইউজ করছো শুরুতে সেই লাইটের ইন্টেন্সিটি, এবং সেই লাইটের ইন্টেন্সিটি তো অবশ্যই ধ্রুবই থাকবে। আমরা তো জানি স্যার, আমরা জানি স্যার, যখন স্যার কোনো প্রফেশনাল উঠে যায় তখন প্রফেশনাল উঠে ইকুয়াল টু বসলে সেটা একটা ধ্রুবক দিতে হবে স্যার। আচ্ছা, সেইটাই তোমার বুঝতে হবে যে ধ্রুবক জিনিসটা আসলে কি, মানে ধ্রুবক বসে সেটা তো কোনো কথা না, কথা হচ্ছে ধ্রুবক জিনিসটা কি। সেই ধ্রুবক জিনিসটা হচ্ছে তোমার, তুমি শুরুতে যে লাইটটা ইউজ করছো সেই লাইটের ইন্টেন্সিটি। এখন শুরুতে তো তুমি একটা লাইট ইউজ করছো, সেই লাইটের ইন্টেন্সিটি তো ধ্রুবকই হবে। ওটা আমি ভাবছিলাম পুরো ফিক্স মান আছে নাকি, আমি সেটা ভাবছিলাম, নাকি ওইটার মানে ওইটা। আচ্ছা, তো cos 0 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি 1। সো দেখো এখানে যদি 1 হয় তাহলে সেটা কি হবে, মানে আগের ইন্টেন্সিটি সমান হবে। cos 90 ডিগ্রির মান কত? 0। তার মানে এটা যদি এমন হয় যে 90 ডিগ্রি বরাবর আছে, তাহলে cos 90 মান 0 হয়ে যাবে, তার মানে এখানে ইন্টেন্সিটি মান হয়ে যাবে 0। ঠিক আছে, তার মানে কি যায়, এটা ডিপেন্ড করতেছে আমার অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমার এই পাশে ইন্টেন্সিটি কমতেছে বা বাড়তেছে। ঠিক আছে, তো এই জিনিসটাই যে এই ভদ্র মহিলার ওই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছিলাম। এটা হচ্ছে আমার পোলারাইজার, এটা হচ্ছে আমার অ্যানালাইজার। The second Polaroid is called the analyzer, as it is used to determine whether the light is polarized or not. Let us now place the analyzer in such a way দেখো এখানে ট্রান্সমিশন অ্যাক্সিস দুইটা কি সেম না? জি স্যার। দুইটা ট্রান্সমিশন অ্যাক্সিস সেম। that its transmission axis is parallel. এখন বলো, যদি ট্রান্সমিশন অ্যাক্সিস সেম থাকে তার মানে অ্যাঙ্গেল কত? জি স্যার, ট্রান্সমিশন অ্যাক্সিস যদি সেম রকম থাকে তাহলে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। ট্রান্সমিশন অ্যাক্সিস সেম থাকলে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। 0 ডিগ্রি। সরি 0 ডিগ্রি। জি স্যার। আচ্ছা, To the transmission axis of the polarizer.
তো we get দেখো এখন যখন 0 ডিগ্রির সময় আমরা কি জানতাম? এই আমাদের কারো পাশে মনে একটা পিচ্চি আছে, একটু ওরে। আচ্ছা, তো ট্রান্সমিশন অ্যাক্সিস যখন 0 ডিগ্রি হয় তখন আমরা কি জানতাম? 0 ডিগ্রি হলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে E1 সমান সমান হবে 1, তার মানে ইন্টেন্সিটি কমবে না, যা ছিল তাই থাকবে, তাই না? তো এখানে দেখো যখন এই লাইটটা পোলারাইজড হইলো, এই পোলারাইজড লাইটের যে ইন্টেন্সিটি আর এই পাশে অ্যানালাইজড লাইটের ইন্টেন্সিটি কি সেম না? জি স্যার। জি স্যার। আচ্ছা, polarized light from the second Polaroid. Now, analyzer is rotated so that its transmission axis becomes perpendicular to the transmission axis of polarizer. The polarized light stops entirely. The intensity of light emerging from the second Polaroid becomes 0. To determine whether the ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন আমি ওই পোলারাইজারের অ্যাঙ্গেলটাকে কি করব, 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিব, তো তখন কি হবে, আর কোনো লাইট পোলারাইজড হবে না। ঠিক আছে, কোন এটা আমরা ম্যাথমেটিক্যালিও দেখছি যে cos 90 ডিগ্রি মান 0, তখন আমার ইন্টেন্সিটি কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ম্যালাসের ল। ঠিক আছে, উনি এই কথাটাই বলছেন যে যখন একটা লাইট একটা অ্যানালাইজারের মধ্য দিয়ে যায় তখন তার ইন্টেন্সিটি যেটা হবে সেটা ডিপেন্ড করবে একটা অ্যাঙ্গেলের উপর। সেই অ্যাঙ্গেলটা কার অ্যাঙ্গেল? ট্রান্সমিশন অ্যাক্সিস অফ অ্যানালাইজার আর পোলারাইজার, এই দুইটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে। সেই অ্যাঙ্গেলের কোসাইনের স্কয়ারের উপর ডিপেন্ড করবে, স্কয়ার অফ দ্য কোসাইন অফ অ্যাঙ্গেল অফ দ্য ট্রান্সমিশন অ্যাক্সিস অফ দি পোলারাইজার এন্ড দ্য অ্যানালাইজার। এই লতে কারো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তো এরপর আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ডাবল রিফ্র্যাকশন, বা এটাকে বলা হয় ডাবল রিফ্র্যাকশনের বাংলা যেন কি ছিল, দ্বৈত প্রতিসরণ, এইরকম। আচ্ছা, ডাবল রিফ্র্যাকশন কি? ডাবল রিফ্র্যাকশন হচ্ছে এক ধরনের অপটিক্যাল প্রপার্টি, যে সেক্ষেত্রে কি হবে যে একটা রে, একটা আনপোলারাইজড লাইটের একটা রে কে যদি আমরা একটা অ্যানাইসোট্রপিক মিডিয়ামে পাঠাই তখন সেই রেটা দুইটা রেতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এবং দুই দিকে দুইটা ডিরেকশনে সেটা ট্রাভেল করে। তো এই ধরনের ঘটনাকে বলা হয় ডাবল রিফ্র্যাকশন, যে আমি একটা আনপোলারাইজড লাইটের একটা রে আমি ফেললাম একটা অ্যানাইসোট্রপিক মিডিয়ামের মধ্যে, তো সেইখান থেকে দুইটা রে তৈরি হলো এবং সেটা দুইটা ডিরেকশনে প্রপাগেট করলো বা ট্রাভেল করলো। তো এই ঘটনাটাকে বলা হয় ডাবল রিফ্র্যাকশন। তো দুইটা রের মধ্যে একটা রে কে বলা হয় যে অর্ডিনারি রে, আরেকটা রে কে বলা হয় এক্সট্রা অর্ডিনারি রে। এক্সট্রাঅর্ডিনারি। তো ঘটনাটা ছবি আগে দেখি আমরা। এই হচ্ছে একটা আনপোলারাইজড লাইট, ঠিক আছে, এর পাশে একটা আনপোলারাইজড লাইট একটা অ্যানাইসোট্রপিক মিডিয়ামে পড়তেছে, পড়ার পরে কি হচ্ছে, এই রেটা দুইটা ভাবে কনভার্ট হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আগের যে ডিরেকশন ছিল সেই ডিরেকশন বরাবর যাচ্ছে, আরেকটা হচ্ছে আগের যে ডিরেকশন ছিল সেটার সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে সেখান থেকে বের হয়ে যাচ্ছে। তো যেটা হচ্ছে আগের ডিরেকশন বরাবর যাচ্ছে সেটাকে আমরা বলি অর্ডিনারি রে, আর যেটা হচ্ছে আগের ডিরেকশনের সাথে একটা কোণ তৈরি করে যাচ্ছে, একটা অ্যাঙ্গেল তৈরি করে যাচ্ছে, সেটাকে আমরা বলি এক্সট্রা অর্ডিনারি রে। ঠিক আছে, তো যেহেতু একটা থেকে দুইটা তৈরি হইলো এই জন্য এটাকে বলা হয় কি ডাবল রিফ্র্যাকশন। এখানে দুই ধরনের ডিফ্র্যাকশন হচ্ছে। এই ডাবল রিফ্র্যাকশনের মাধ্যমে কি করা যায়, এইটা আসলে কই হয়? এটা হয় ক্যালসাইট অ্যানাইসোট্রপিক মিডিয়ামের মধ্যে হয়, যেমন ক্যালসাইট, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে তুমি যদি একটা লাইট ফেলো তাহলে দেখবা ওই পাশ থেকে দুইটা লাইট বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসাইট এইটা দেখতে গ্লাসের মতোই। ঠিক আছে, সো যদি কোনো জায়গায় গ্লাস আর ক্যালসাইট থাকে তো এই দুইটাকে আলাদাভাবে মার্ক করার একটা বের করার একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে ডাবল রিফ্র্যাকশন। তুমি কি করতে পারো,
যে একটা কাগজের মধ্যে কি করলা, একটা পেন্সিলে একটা মার্ক আঁকলা, আঁকার পরে সেটা হচ্ছে একটা গ্লাস দিয়ে কভার করে দিলা। ঠিক আছে, যদি গ্লাস দিয়ে কভার করে দেওয়ার পরে উল্টা পাশে একটা ছবি দেখো, তাহলে বুঝবা যে সেটা হচ্ছে গ্লাস। ঠিক আছে, আর যদি ক্যালসিয়াম ক্যালসাইটের ক্রিস্টাল দিয়ে মানে ওই কাগজটাই মানে একটা ক্যালসাইট ক্রিস্টাল দিয়ে তুমি করো, কভার করে দাও, ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি উল্টা পাশে মানে দুইটা মার্ক দেখতে পাবো, মানে একটা মার্ক থেকে তখন দুইটা মার্ক দেখতে পারবা। দুইটা মার্ক দেখলে বুঝবা যে ওই জিনিসটা হচ্ছে ক্যালসাইট, আর একটা মার্ক দেখলে বুঝবা ওই জিনিসটা হচ্ছে গ্লাস। ঠিক আছে, সো ক্যালসাইট ক্রিস্টালের মধ্যে এই টাইপের ঘটনা ঘটে যে সেখানে কি হয়, দুই ধরনের রে তৈরি হয়, একটা অর্ডিনারি রে তৈরি হয় আর একটা এক্সট্রা অর্ডিনারি রে তৈরি হয়। ঠিক আছে, জি স্যার। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যদি তুমি ইনসিডেন্ট রেটা অপটিক অ্যাক্সিস বরাবর ফেলো তাহলে সেক্ষেত্রে কোনো লাইট রে ডিভাইডেড হবে না। ইফ দ্য ইনসিডেন্ট রে touch the crystal along the direction of its optic axis, however the light ray will not be divided, এটা কোনো ডিভাইডেড হবে না। কিন্তু অন্য কোনো জায়গায় যদি ফেলো সেক্ষেত্রে কি হবে, দুই ধরনের রে তৈরি হবে, একটা অর্ডিনারি রে আর একটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রে। তো অর্ডিনারি রেটা হচ্ছে সেই রে যে রে হচ্ছে কি হয় না, বেন্ড হয় না, বাঁকায়া যায় না, সে আগের লাইন বরাবর চলে যায়। আর এক্সট্রা অর্ডিনারি রে হচ্ছে সেই রে যে রেটা হচ্ছে কি হবে, বাঁকায়া যাবে। ঠিক আছে, আগের ভাবে থাকবে না, বাঁকায় অন্যদিকে বরাবর চলে যাবে। আচ্ছা, তো আমাদের প্রায় শেষ। ঠিক আছে, লাস্ট একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে অপটিক্যাল রোটেশন। অপটিক্যাল রোটেশন বা আলোকীয়, এগুলা বাংলা বলা তো আসলে টাফ। ঠিক আছে, অপটিক্যাল রোটেশনই আমরা বলি। আচ্ছা, অপটিক্যাল রোটেশন কি? অপটিক্যাল রোটেশন হচ্ছে যে কিছু কিছু ক্রিস্টাল আছে যেগুলোকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ ক্রিস্টাল, যেমন হচ্ছে কোয়ার্টাজ আছে, সোডিয়াম ক্লোরাইড। স্যার আলোক বর্ণালী? না, আলোক বর্ণালী না। অপটিক্যাল রোটেশন বলতে তো তোমার মানে এখানে তো বাংলা করলে তো হবে আলোকীয় ঘূর্ণন। উল্টা পাল্টা করা যায় আর কি, রোটেশন করি না আমরা, উলট পালট করা। তো ক্রিস্টাল এর জন্য তো আমি তোমাদেরকে বলি যে জিনিসটা কি, যে ধরো কিছু ক্রিস্টাল আছে যেমন হচ্ছে কোয়ার্টাস। কোয়ার্টাস তোমরা ছবি দেখলে, যদি নেটে ছবি দেখো কোয়ার্টাসের ছবি দেখতে পাবো। যদি ক্রিস্টাল অর্থ কি জানো স্যার? ক্রিস্টাল অর্থ তো ক্রিস্টাল অর্থ স্ফটিক বলে, এটা আরো কঠিন মনে হবে তোমার কাছে, সেটা ক্রিস্টালই মনে হয় সহজ, তাই না? ক্রিস্টালের বাংলা হচ্ছে স্ফটিক। তোমাদেরকে দেখাই, তোমাদেরকে এটা আসলে তোমাদের নাই। ক্রিস্টাল হচ্ছে আসলে এই টাইপের জিনিস। ঠিক আছে, ক্রিস্টাল বলতে আসলে যে জিনিসটা বোঝায়, ডায়মন্ড? না না, আসলে ডায়মন্ড না। যখন হচ্ছে একটা বস্তু তৈরি হয়, তো সেগুলা দুই ভাবে তৈরি হইতে পারে। একটা হচ্ছে ক্রিস্টালাইন হতে পারে, একটা হচ্ছে নন ক্রিস্টালাইন তৈরি হইতে পারে। যে কোনো বস্তুই যখন তৈরি হয়, বিশেষ করে সলিড টাইপের যে কোনো বস্তু যেগুলো আছে, আমরা সলিড বা কঠিন বস্তু যেগুলো আছে, কঠিন বস্তুর দুই ভাবে তৈরি হতে পারে। একটা হচ্ছে ক্রিস্টালাইন হইতে পারে, একটা হচ্ছে নন ক্রিস্টালাইন হতে পারে। ক্রিস্টালাইন কেমন আর নন ক্রিস্টালাইন কেমন? ধরো তুমি একটা ডায়মন্ডের টুকরাকে বা একটা পাথরের টুকরাকে চাপ দিয়ে কি ভাঙতে পারবা? না স্যার, পসিবল ভাঙতে পারবা না। কেন পারবা না? কারণ তার যে অণুগুলো আছে, সেই অণুগুলো এই যে এরকম সুন্দর মতো সাজানো, একটার পর একটা যেভাবে সাজানো থাকার কথা সেরকম সাজানো, মানে প্রত্যেকটা অনেক বেশি স্যার। হ্যাঁ, আর তুমি কাদা মাটি চাপ দিলে কি হয়ে যায়? একদম
গলে যাবে। ভেঙে যায়। কারণ কি সেখানকার ওই অ্যারেঞ্জমেন্টটা সুন্দর না, সেটা হচ্ছে অ্যামরফরাস বা হচ্ছে এলোমেলো ভাবে সাজানো। যদি কোনো বস্তু কোনো কিছুর মধ্যে তার যে ইগুলা আছে, মলিকুল গুলো আছে, সেগুলো যদি সুন্দর মতো সুশৃঙ্খল ভাবে সাজানো থাকে, তাহলে যে ধরনের বৈশিষ্ট্য তৈরি হয় সেটাকে বলা হয় ক্রিস্টাল। আর যদি সুন্দর মতো সাজানো না থাকে, তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় নন ক্রিস্টাল বা অ্যামরফরাস টাইপের কোন একটা বস্তু। একই জিনিস তুমি যদি চিন্তা করো, এটাকে কি বলে, যে এই তোমাদের বাসায় যে গ্লাস আছে, গ্লাস কি দিয়ে তৈরি জানো? সিলিকন। সিলিকন ডাইঅক্সাইড। ঠিক আছে, সিলিকন ডাইঅক্সাইডটাকে তুমি যদি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজাও তাহলে সেটা হয় গ্লাস। আর তুমি যদি সুশৃঙ্খলভাবে না সাজাও তাহলে সেটা কি হবে জানো? নন ক্রিস্টাল। সেটা হবে বালি। বালি, জি স্যার। মানে দুইটা জিনিস কিন্তু একই। ঠিক আছে, এক পাশে তোমার গ্লাস হচ্ছে, আরেক পাশে তোমার এই জিনিস হচ্ছে। তো এটা হচ্ছে আর ক্রিস্টাল আসলে। তো এই কোয়ার্টাস আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি লবণ, তাই না? তো এগুলো হচ্ছে এক ধরনের অপটিক্যালি অ্যাক্টিভ ক্রিস্টাল। বা তুমি ইও করতে পারো, চিনি আছে না, চিনির যে সলিউশন আছে সেটা হচ্ছে এক ধরনের অপটিক্যাল অ্যাক্টিভ সলিউশন তৈরি করে। বা টার্টারিক অ্যাসিডের সলিউশন। এদের এইসব স্যার ক্রিস্টালের শেপ ডায়মন্ড শেপের মতো হয়ে থাকে নাকি স্যার? ডায়মন্ড তো এক ধরনের ক্রিস্টাল, তুমি সবকিছুতে আর ডায়মন্ড চিন্তা করা যাবে না। না, বলতেছি ওই শেপের মতো হবে না। না, এক একটা এক এক শেপে হবে। আচ্ছা, তো এই ধরনের ক্রিস্টালের মধ্য দিয়ে তুমি যদি প্লেন পোলারাইজড লাইট ফেলো, তখন কি হয়, এরা হচ্ছে তাদের প্লেন অফ পোলারাইজেশনটা চেঞ্জ করে ফেলে। মানে প্লেন অফ পোলারাইজেশন সেটা হচ্ছে ঘুরে যায়। মানে তাদের যে প্লেন অফ পোলারাইজেশন আছে সেই প্লেন অফ পোলারাইজেশনটা ঘুরে অন্যদিকে হয়ে যায়। আমরা প্লেন অফ পোলারাইজেশন কি সেটা অলরেডি পড়ছি, যে প্লেন অফ বা ভাইব্রেশনের সাথে যে কোনটা 90 ডিগ্রি বরাবর থাকে বা পারপেন্ডিকুলারলি থাকে সেটাকে আমরা বলি প্লেন অফ পোলারাইজেশন। তো এই জন্য বলা হয় যে when plane polarized light is passes through certain crystals, they rotate the plane of polarization. This phenomena is called the optical rotation. That means যদি কোনো লাইট কোয়ার্টাস বা সোডিয়াম ক্লোরাইড বা সুগার বা টার্টারিক অ্যাসিডের মধ্যে পড়ে, তাহলে তারা তাদের প্লেন অফ পোলারাইজেশনটাকে রোটেট করে ফেলে। তো এই ঘটনাটাকেই বলা হয় অপটিক্যাল রোটেশন। ঠিক আছে, এবং এইভাবে কি করা হয়, কোন একটা আননোন সলিউশনে কনসেন্ট্রেশন বের করা হয়। যে ধরো একটা সলিউশনে কনসেন্ট্রেশন তুমি জানো না, ঠিক আছে, সেটা আসলে বের করা হয় এই অপটিক্যাল অ্যাক্টিভ ক্রিস্টাল, মানে এই অপটিক্যাল রোটেশনের মাধ্যমে কোন একটা আননোন ক্রিস্টালে বের করা হয়, মানে কনসেন্ট্রেশন কত সেটা বের করা হয়। তো এগুলা এক্সপেরিমেন্ট আমরা ওই থার্ড ইয়ারে থাকতে করছিলাম, তো এগুলো তো আসলে তোমাদের লাগবে না। স্যার ইন্টারমিডিয়েটে স্যার আমরা একটাই করছিলাম স্যার, স্যার লেন্সের মধ্যে দেখলে স্যার উল্টা দেখানো যায় স্যার। আচ্ছা, এক্সপেরিমেন্ট স্যার। আচ্ছা, তারপর হচ্ছে পোলারিমিটার। পোলারিমিটার হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে যে অ্যাঙ্গেল অফ রোটেশন যেটা হয় সেই অ্যাঙ্গেল অফ রোটেশনটা বের করা হয়। ঠিক আছে, যে অপটিক্যালি অ্যাক্টিভ ক্রিস্টালের মধ্যে লাইট ফেলার পরে যে হয়, মানে অ্যাঙ্গেল অফ রোটেশনের যে পরিবর্তন হয় সেইটা বের করার যে যন্ত্র আছে সেই যন্ত্রের নাম বলা হয় পোলারিমিটার। ঠিক আছে, পোলারিমিটার হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্র ইউজ করে কি বের করা হয়, যে একটা প্লেন পোলারাইজ লাইট যখন তার পরিবর্তন করে, অ্যাঙ্গেল পরিবর্তন করে, অ্যাঙ্গেল অফ রোটেশন পরিবর্তন করে, সেটা বের করা হয় যে যন্ত্রের সাহায্যে। সেই যন্ত্রের নামই হচ্ছে পোলারিমিটার। ঠিক আছে, এইখানে দুই ধরনের হইতে পারে, মানে দুই দিকে হচ্ছে লাইটটা রোটেট করতে পারে, লেফটে রোটেট করতে পারে বা রাইটে রোটেট করতে পারে, এরকম ব্যাপার স্যাপার আছে। তারপর যতটুকু রোটেট করে সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রোটেশন। ঠিক আছে, আচ্ছা, তো ফাইনালি আরেকটা টার্ম আছে, সেটাকে বলা হয় রিজলভিং পাওয়ার। রিজলভিং পাওয়ার অফ অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। যে কোনো একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের রিজলভিং পাওয়ার কত, এটা হচ্ছে কিছুটা ইসের মতোই। আমরা ক্যামেরার ক্ষেত্রে পিক্সেল বলতে যেগুলো বুঝি, যে এত মেগাপিক্সেল এইসব বুঝি না, যে তো রিজলভিং পাওয়ার হচ্ছে এরকম। রিজলভিং পাওয়ার হচ্ছে যে দুইটা আলাদা ইমেজকে
দুইটা অবজেক্টে দুইটা আলাদা ইমেজকে আমরা যতটা ভাবে ডিস্টিংগুইশ করতে পারি, ঠিক আছে। এরকম হয় না যে আমরা ওই যে পিক্সেল বেশি থাকলে কি হয়, যে ওই বস্তুটাকে যদি আমরা জুম করতে থাকি কতক্ষণ পর্যন্ত ওইটা না ফাটা অবস্থায় থাকে, সেইটাকে আমরা বলি ভালো ক্যামেরার ছবি, তাই না? তো ব্যাপারটা ওই রকমই, যে দুইটা অবজেক্ট আছে, আলাদা আলাদা অবজেক্ট আছে, দুইটা আলাদা অবজেক্টের দুইটা ইমেজ, সেই দুইটা অবজেক্ট ইমেজকে আমরা মানে আলাদাভাবে ডিস্টিংগুইশ করতে পারি বা আলাদাভাবে বুঝতে পারি যে এটা এই অবজেক্ট, এটা ওই অবজেক্ট। তো এটা যে ইনস্ট্রুমেন্ট যত বেশি ভালো মতো করতে পারে সেই ইনস্ট্রুমেন্টের রিজলভিং পাওয়ারকে আমরা তত বেশি বলি, ঠিক আছে। দুইটা আলাদা অবজেক্টকে আলাদাভাবে ডিস্টিংগুইশ করার যে ক্ষমতা, ঠিক আছে, যে ইনস্ট্রুমেন্টের ক্ষমতা বেশি সেই ইনস্ট্রুমেন্টের রিজলভিং পাওয়ার বেশি, বা এই ক্ষমতাটাকেই বলা হয় রিজলভিং পাওয়ার, ঠিক আছে। রিজলভিং পাওয়ার ইজ রেফার্ড টু ইটস অ্যাবিলিটি টু রিজলভ টু স্পেকট্রাল লাইন্স, দুইটা স্পেকট্রাল লাইন্সকে আলাদা করার ক্ষমতা যার যত বেশি হবে সেটাই হচ্ছে রিজলভিং পাওয়ার, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পোলারাইজেশনের সবগুলা জিনিস শেষ হয়ে গেল। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। 7 তারিখে যে এক্সাম হইব স্যার, ওটা স্যার কিভাবে হইব? গুগল ফর্মে? না না, ওইটা হচ্ছে কিছুটা অ্যাসাইনমেন্টের মতো, ঠিক আছে। স্যার হাই যা পড়েছেন সবগুলাই না? সবগুলোর ভিতর থেকে? সবগুলোর ভিতর থেকে। স্যার আমাদের তো এই শীটটা দেওয়ার কথা ছিল, মানে গুগল ক্লাসরুমে, এটা দেওয়া হয়নি। আচ্ছা, দিয়ে দিব। আচ্ছা, পোলারাইজেশনের দুইটা ম্যাথ আছে, খুব সহজ সহজ দুইটা ম্যাথ আছে, দুই টাইপের ম্যাথ আছে, দুই টাইপের না, দুইটাই আসলে বলা যায়। এখানে তো দুইটাই সূত্র আছে, একটা হচ্ছে ব্রুস্টার্স ল নিয়ে একটা সূত্র আছে, মেলাস ল নিয়ে একটা সূত্র আছে, ঠিক আছে। তো ব্রুস্টার্স ল নিয়ে মেলাস ল নিয়ে যে সূত্রটা, তোমরা কি লেখা পড়তে পারতেছো? না স্যার, বোঝা যায় না স্যার। স্যার বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, আমি একটু বলি। স্যার এই ক্লাসগুলো স্যার একটু ইউটিউবে দিয়ে দিন স্যার, মানে পাওয়া পাচ্ছিলাম না। দিয়ে দিছি কিন্তু সবগুলাই, মাঝখানে অনেকদিন বাকি ছিল, বাট আমি সবগুলাই দিয়ে দিছি পরে। আমার আজকেরটা দিয়ে দিলে শেষ। আচ্ছা, তো যদি এরকম বলা হয় যে এই যে ইন্টেন্সিটি নিয়ে যে ম্যাথটা আছে, সেই ম্যাথটা যদি হয় এরকম যে হাউ উইল ইউ ওরিয়েন্ট দ্য পোলারাইজার এন্ড দ্য অ্যানালাইজার, তুমি একটা পোলারাইজার বা একটা অ্যানালাইজারকে কত ডিগ্রি কোণে ওরিয়েন্ট করবা সো দ্যাট এ বিম অফ ন্যাচারাল লাইট ইজ রিডিউস টু 50% অফ অরিজিনাল লাইট। তো বলা হইলো যে একটা লাইট আমি এখান থেকে ফেললাম, সেই লাইটটাকে আমি এই পাশে চাচ্ছি যে তার ইন্টেন্সিটি 50% হয়ে যাবে, ঠিক আছে। এইরকম যদি হইতে হয় তাহলে আমার এই পোলারাইজার আর অ্যানালাইজারকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইতে হবে, এটা আমাদের ম্যাথে বলবো। তখন আমরা কি করব, ঠিক আছে। তো আমাদের স্বাভাবিকভাবে আমাদের ফর্মুলা আছে, ফর্মুলাটা আমরা ইউজ করব, যে আমরা কি জানি E1 সমান সমান E cos স্কয়ার থিটা। তো আমাদের এখানে বলা হয়েছে কি করতে হবে, যে E এর চাইতে E1 হবে কত পার্সেন্ট? 50%। হ্যাঁ, তাহলে 50%, ওকে, 50% অফ E, E1 সমান সমান হবে কি 50% অফ E সমান সমান E cos স্কয়ার থিটা। তাহলে E বাদ, তাহলে 50% মানে কি 0.5 না? জি স্যার 0.5। তাহলে 0.5, তাহলে 0.5 সমান সমান cos স্কয়ার থিটা। তো এখান থেকে থিটার মানটা বের করতে পারবে না? পারবা? জি স্যার। জি স্যার। ফার্স্টে 0.5 কে রুট করতে হবে, রুট করার পরে সেখানে cos ইনভার্স দিয়ে দিলে থিটার মান বের হয়ে আসবে, ঠিক আছে। তো এখানে 50% হইতে পারে, 25% হতে পারে, 75% হতে পারে, যে কোনো পার্সেন্ট হতে পারে। তো এটা কি খুব কঠিন ম্যাথ হবে?
আচ্ছা মানে এই টাইপের যে কোনো একটা ম্যাথ আসতে পারে। আচ্ছা, এটা গেল একটা। আচ্ছা, আরেক ধরনের ম্যাথ আছে, সেই ম্যাথটা দেখাই। এই লেখাটা পড়তে পারতেছো না? সেটা গোলা গোলা হয়ে যায় স্যার এই একটু জায়গায়। গোলাই, মানে জিনিসটা আসলে গোলাই। মানে যেহেতু আমার হাতে লেখা, তো এটা ছবি তুলছিলাম তখন ফোনও তো ভালো ছিল না। স্যার এটা আমাদের দিয়ে দেন তাইলে তো হয়। আচ্ছা, দিয়ে দিব আমি। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তো the critical angle for certain wavelength of light in the case of a piece of a glass is 40 degree. ক্রিটিক্যাল অ্যাঙ্গেল একটা সার্টেন ওয়েভলেন্থের জন্য 40 ডিগ্রি। এখন আমাকে বলছে ফাইন্ড দ্য পোলারাইজিং অ্যাঙ্গেল অফ দ্য গ্লাস। পোলারাইজিং অ্যাঙ্গেল কত সেটা বের কর। তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, এটা আমরা মনে হয় পড়ছিলাম ক্লাস 9-10 এ, তাই না? জি স্যার 1/sin c। আচ্ছা, মিউ সমান সমান 1/sin sin থিটা c। বা sin c, ঠিক আছে? তো যেখানে c হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে আমার বলছে কি পোলারাইজিং অ্যাঙ্গেল বের করতে হবে। পোলারাইজিং অ্যাঙ্গেলের সূত্র আমরা জানি, মিউ সমান সমান tan থিটা পি। তো থিটা পি তো না হয় বের করতে বলছে, কিন্তু মিউ তো আর জানি না। তো মিউ বের করবো কোত্থেকে? মিউ বের করবো এই যে আগের সূত্র থেকে, 1/sin c। 1/sin c থেকে এখানে c এর মান আছে, এখান থেকে মিউ এর মান বের করব। সেই মিউ এর মানটা কি করব? এখানে বসাবো, তাইলে বের হয়ে আসবে। তো এই ধরনের ম্যাথই দুইটা আছে। এই ম্যাথগুলো আমি যে রাত্রি চেষ্টা করব আজকে রাতের মধ্যে এটা দিয়ে দিতে। তো তোমরা ওখান থেকে দেখে নিও। আর আগামী ক্লাসে তোমাদের হচ্ছে একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে এমন পরীক্ষা হবে সেখানে আমি হয়তো 15 মার্কের 3টা কোশ্চেন লিখতে দিব। সেটা 3টা ম্যাথও হতে পারে, 3টা লেখার মতো কোশ্চেনও হতে পারে। একটা নির্দিষ্ট সময় দিব, সেই সময়ের মধ্যে তোমরা লিখে জাস্ট ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবা, শেষ। ঠিক আছে? অল্প সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আগামী ক্লাসে হবে। আর আজকের ক্লাস তো শেষই হয়ে গেল। এটা সিটি হবে শান্ত, তাই তো না? হ্যাঁ।